ভাষা হচ্ছে মানুষের এমন এক অনন্য সুলভ বৈশিষ্ট্য যা অন্য প্রাণী থেকে মানুষকে স্বাতন্ত্র্যতা দান করেছে। তার স্বাতন্ত্র্যের এই অভিজ্ঞানটি সে পৃথিবীতে তার আবির্ভাবের পরে ক্রমবিকাশের ধারায় অর্জন করেছে। বিশ্ব প্রকৃতির রাজ্যে মানুষের স্বাতন্ত্র্যের অভিজ্ঞানটি হলো তার মন। বিবর্তনের ধারায় প্রথমে জড়ের বিকাশ, জড়ের পরে প্রাণ, প্রাণের পরে মন। আমাদের আজকের টপিক বাংলা ভাষার জন্ম ইতিহাস। ছোটবেলা থেকেই আমরা ব্যাকরণে পড়েছি বাংলা ভাষার জন্ম হয়েছে সংস্কৃত থেকে, কিন্তু আসলে তাই কি? হ্যাঁ, বাংলা ভাষা অবশ্য সংস্কৃতের কাছে ঋণী। বাংলা শব্দভাণ্ডার কিংবা সাহিত্যভাণ্ডার অনেকাংশে সংস্কৃত শব্দভাণ্ডার থেকে সমৃদ্ধ হয়েছে, কিন্তু বাংলা ভাষা সংস্কৃত থেকে আসেনি। এখন প্রশ্ন, এই বাংলা ভাষা তবে এলো কোথা থেকে? আমাদের আলোচ্য বিষয় ভাষা কি। ব্যাকরণের সংজ্ঞা অনুযায়ী বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের মনের ভাব প্রকাশের ও বিনিময়ের মৌখিক ও লিখিত উপায়, যাকে বলে ভাষা। কিন্তু আদৌ কি এইটুকুতেই ভাষার আদর্শ স্বরূপে পৌঁছানো যায়? মূলত ভাষা হলো একটি সজীব সংগঠন। আমরা প্রতিদিন যেমন একটু একটু করে বাড়ছি, ভাষাও তেমনি প্রতিনিয়ত একটু একটু করে নতুনভাবে সৃষ্টি হয়েছে। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছোট ছোট পরিবর্তন একসাথে মিলে জন্ম নিয়েছে নিত্য নতুন ভাষা। ভাষার উৎস বা সৃষ্টির ইতিহাসকে অনুধাবন করতে গিয়ে ভাষাতত্ত্ববিদরা একটি নির্দিষ্ট ধারায় পৌঁছেছেন, যার নাম ভাষা বংশের ধারণা। পৃথিবীর সমগ্র ভাষার উপর গবেষণা করে ভাষাতত্ত্ববিদরা মূলত 12টি ভাষা বংশে বিভক্ত করেছেন। এবার আমরা এই 12টি ভাষা বংশের সাথে পরিচিত হব। পৃথিবীর মূল ভাষা বংশের তালিকায় প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ইন্দো ইউরোপীয় ভাষা বংশকে। তারপরে রয়েছে উত্তর পূর্ব সীমান্তীয়, এস্কিমো, সেমিও হামিও, তুর্কো মঙ্গল মাঞ্চু, ফিন্নো উগ্রীয়, দ্রাবিড়, অস্ট্রিক, বান্টু, ককেশীয়, ভোটচীনীয় এবং আমেরিকার আদিম ভাষা। এছাড়া আমরা বলতে পারি এই যে ইন্দো ইউরোপীয় ভাষাবংশ, এটি সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ এই ইন্দো ইউরোপীয় ভাষাবংশ থেকে আধুনিক বিশ্বের যে ভাষাগুলি জন্মলাভ করেছে সেই ভাষাগুলি কিন্তু গুরুত্বপূর্ণ। কেননা বিশ্বের গুরুত্বপূর্ণ সভ্যতাগুলিতে যে ভাষাগুলি সবথেকে বেশি ব্যবহার্য বা মনের ভাব প্রকাশ করা হয়, সেই ভাষাগুলি কিন্তু জন্মলাভ করেছিল এই ইন্দো ইউরোপীয় ভাষাবংশ থেকেই। যেমন সংস্কৃত, লাতিন, জার্মানিক। সেখান থেকে পরবর্তীকালে ইংরেজি ভাষা, জার্মান ভাষা জন্ম নিয়েছে। কিভাবে ইন্দো ইউরোপীয় থেকে বর্তমান বিশ্বের সমস্ত গুরুত্বপূর্ণ ভাষাগুলি বিশেষ করে বাংলা ভাষা জন্ম নিয়েছে তা বিবর্তনের ধারা এবং উৎসগত বর্গীকরণ থেকেই জেনে নেব। প্রথমেই বলতে গেলে আমরা মূল ভাষা বংশের তালিকায় দেখতে পাই ইন্দো ইউরোপীয় বা মূল আর্য ভাষাবংশকে। ভাষাতাত্ত্বিকের মতে এই ইন্দো ইউরোপীয় ভাষাবংশের সদস্যরা বসবাস করতেন রাশিয়ার উরাল পর্বতের পাদদেশে। যদিও এর অনেক মতবিরোধ আছে, তবে এ মতবাদ প্রায় সর্বজন স্বীকৃত। প্রথমেই বলে রাখি, জীবন্ত ভাষার ধর্মই কিন্তু পরিবর্তনশীলতা। খ্রিস্টপূর্ব 2500 সময়কালে রাশিয়ার উরাল পর্বতের পাদদেশ থেকে ইন্দো ইউরোপীয় ভাষার যে জনগোষ্ঠী, তারা ক্রমশ পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে পড়তে থাকে। যখনই একটা ভাষাগোষ্ঠী পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, মূলত ভাষার যে ক্রমবিবর্তন, যে পরিবর্তন, সেই পরিবর্তন না হলে কিন্তু নতুন ভাষায় রূপ পেত না। ট্রান্সফরমেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সমগ্র পৃথিবীময় ছড়িয়ে পড়া এই যে ইন্দো ইউরোপীয় গোষ্ঠী, এর কিন্তু আবার অনেকগুলি শাখা আছে। এটি 10টি শাখায় বিভক্ত। চলো এই 10টি শাখার সঙ্গে পরিচিত হই। ইন্দো ইউরোপীয় গোষ্ঠীর প্রথম শাখার নাম হলো ইন্দো ইরানীয়, এবং তারপরে আসছে বাল্টোস্লাভিক, আলবেনীয়, আর্মেনীয়, গ্রিক, ইতালিক, টিউনিক, কেল্টিক, তোখারীয়, হিত্তীয়। এর মধ্যে এবার আমাদের আলোচ্য ইন্দো ইরানীয় শাখাটি। এই ইন্দো ইরানীয় শাখাটির আবার দুটি ভাগ। একটি ভাগ চলে গেল ইরান পারস্যে। যে ভাগটি ইরান পারস্যে চলে গেল সেটির নাম হলো ইরানীয় শাখা, যার নিদর্শন আমরা পাই প্রাচীন আবেস্তা গ্রন্থে। আরেকটি শাখা এসে প্রবেশ করলো ভারতবর্ষে। যখনই এই শাখাটি ভারতবর্ষে প্রবেশ করলো তখনই তার নাম হলো ভারতীয় আর্য। আর এখান থেকেই শুরু হলো প্রাচীন ভারতীয় আর্য ভাষার কালসীমা। আমরা পেলাম
ভাষা রূপান্তরের আরেকটি স্তর। বিবর্তনের সূত্র ধরে প্রাচীন ভারতীয় আর্য ভাষা আবার 3টে স্তর পেরিয়ে কালক্রমে বর্তমান ভাষাতে পরিণতি লাভ করেছে। এই 3টে স্তর হল প্রাচীন ভারতীয় আর্য, যার সময়কাল 1500 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ, মধ্য ভারতীয় আর্য, যার সময়কাল 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 900 খ্রিস্টাব্দ, এবং নব ভারতীয় আর্য, যার সময়কাল 900 খ্রিস্টাব্দ থেকে বর্তমান কাল পর্যন্ত। এই 3টি ভাষার হাত ধরে কিভাবে ক্রমবিবর্তনের মাধ্যমে বাংলা ভাষা জন্ম লাভ করলো সেটাই এখন আলোচনা করব ভারতীয় আর্য ভাষার বিবর্তন নিয়ে, অর্থাৎ বাংলা ভাষা কিভাবে জন্ম লাভ করেছে সেই বিষয়টা নিয়ে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি ভারতীয় আর্য ভাষা কিভাবে 3টি স্তরে বিন্যস্ত হয়েছিল: প্রাচীন ভারতীয় আর্য, মধ্য ভারতীয় আর্য এবং নব্য ভারতীয় আর্য। এবার এই 3টি ভাষার যুগগত নাম এবং নিদর্শন সম্পর্কে জানব। প্রাচীন ভারতীয় আর্য। প্রাচীন ভারতীয় আর্য ভাষার যুগগত নাম ছিল বৈদিক ভাষা। নাম থেকেই বোঝা যায় এ ভাষায় বেদ লেখা হয়েছিল। বেদের ভাষাকে বলা হয় ছান্দস ভাষা। উদাহরণ হিসেবে বলতে গেলে প্রাচীন ভারতীয় আর্য ভাষার নিদর্শন আমরা পাই ঋগ্বেদের সংহিতা অংশে। তার কারণ আমরা সবাই জানি বেদের 4টি অংশ: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। তো এই 4টি বেদের মধ্যে ঋগ্বেদ হচ্ছে প্রাচীনতম। ঋগ্বেদের সংহিতা অংশে কিন্তু প্রাচীন ভারতীয় আর্য ভাষার নিদর্শন পাওয়া যায়। বিবর্তন প্রসঙ্গে বলতে গেলে প্রথমেই যে কথাটা বলা প্রয়োজন, জীবন্ত ভাষার ধর্মই কিন্তু পরিবর্তনশীলতা। যা কিছু মৃত তা কিন্তু পরিবর্তিত হয় না। এ কারণে যে সমস্ত ভাষা প্রসঙ্গে আলোচনা করছি, এই প্রত্যেকটি ভাষারই কিন্তু 2টি করে রূপ ছিল। একটি হলো কথ্য রূপ এবং অপরটি সাহিত্যিক রূপ। যে ভাষায় কোনো সাহিত্য রচনা করা হয়েছে, অর্থাৎ যখনই কোনো সাহিত্য লিখিত হলো তখনই কিন্তু সংরক্ষিত হলো, সে ভাষা পরিবর্তনের কোনো সুযোগ থাকে না। কিন্তু যে ভাষায় মানুষ কথা বলে সে ভাষা কিন্তু পরিবর্তনের সুযোগ রয়েছে। তাই ভাষার কথ্যরূপই কিন্তু পরিবর্তিত হয়, লিখিত রূপ হয় না। তাই আমরা বর্তমানে প্রাচীন, মধ্য ও নব্য ভারতীয় আর্য ভাষার কথ্যরূপটা নিয়ে আলোচনা করব, সাহিত্যিক রূপ নিয়ে নয়। প্রাচীন ভারতীয় আর্য ভাষার 2টি রূপ ছিল, একটি কথ্যরূপ ও অপরটি সাহিত্যিক রূপ। সাহিত্যিক রূপটি হলো বৈদিক বা ছান্দস ভাষা, যা অপরিবর্তনীয়। প্রাচীন ভারতীয় আর্য ভাষার কথ্যরূপটির ছিল 4টি ভাগ: প্রাচ্য, উদিচ্য, মধ্যদেশীয় এবং দাক্ষিণাত্য। এই 4টি ভাগ যখন মানুষের মুখে মুখে কথ্যরূপ হিসাবে পরিবর্তিত হতে হতে যখন প্রাকৃত রূপ লাভ করল, তখন কিন্তু হলো মধ্য ভারতীয় আর্য ভাষার সূচনা। প্রাচীন ভারতীয় আর্য ভাষার এই 4টি কথ্যরূপ থেকে যখন মধ্য ভারতীয় আর্য ভাষায় 4টি প্রাকৃত ভাষা জন্ম নিল, তখন হয়ে উঠল প্রাচ্য থেকে জন্ম নিল প্রাচ্যা এবং প্রাচ্য মধ্যা। উদিচ্য থেকে জন্ম নিল উত্তর পশ্চিমা। দাক্ষিণাত্য এবং মধ্যদেশীয় এই 2 মিলে জন্ম নিল দক্ষিণ পশ্চিমা। এরপর বিবর্তনের ধারা এসে মধ্য ভাষার 4টি মূল প্রাকৃত ভাষা। এই 4টি ভাষার আবার বিবর্তন ঘটল। উত্তর পশ্চিমা থেকে পেলাম পৈশাচী প্রাকৃত, দক্ষিণ পশ্চিমা থেকে পেলাম সৌরসেনী এবং মহারাষ্ট্রী প্রাকৃত, প্রাচ্য মধ্যা থেকে পেলাম অর্ধমাগধী প্রাকৃত এবং প্রাচ্যা থেকে পেলাম মাগধী প্রাকৃত। এই প্রত্যেকটি প্রাকৃত ভাষা আবার কালক্রমে 2টি স্তর অতিক্রম করল, একটি অপভ্রংশ স্তর এবং অপরটি অবহট্ট স্তর। কিন্তু এই ভাষাগুলোর নাম কিন্তু একই থাকলো। যেমন পৈশাচী প্রাকৃত ভাষা হলো পৈশাচী অপভ্রংশ ভাষা এবং পরবর্তীকালে হলো পৈশাচী অবহট্ট ভাষা। ঠিক তেমনভাবে সৌরসেনী অপভ্রংশ অবহট্ট, মহারাষ্ট্রীয় অপভ্রংশ অবহট্ট, অর্ধমাগধী অপভ্রংশ অবহট্ট এবং মাগধী অপভ্রংশ অবহট্ট। এখন আমাদের কাছে গুরুত্বপূর্ণ হলো এই 5টি ভাষার মধ্যে একটি ভাষা, সেটি হলো মাগধী অপভ্রংশ অবহট্ট। একটি হলো পশ্চিমা শাখা এবং অপরটি পূর্বী শাখা নামে পরিচিতি পেল। এই পূর্বী শাখাটি আবার কালক্রমে 2টি ভাগে ভাগ হলো। একটি শাখার নাম হলো বঙ্গ অসমিয়া এবং অপর শাখার নাম হলো ওড়িয়া। এই বঙ্গ অসমিয়া শাখাটি আবার কালক্রমে ভাঙল 2টি ভাষায়, জন্ম নিল 2টি নব্য ভারতীয় ভাষার,
একটি বাংলা এবং অপরটি অসমিয়া। এভাবেই আমরা ইন্দো ইউরোপীয় ভাষার থেকে কালক্রমে একটি জটিল বিবর্তনের মধ্য দিয়ে অবশেষে বাংলা ভাষার উৎস সম্পর্কে জানতে পারলাম। শুধু বাংলা ভাষা বা সাহিত্যিক ছাত্রছাত্রী হিসাবে নয়, একজন বাঙালি হিসাবেও প্রত্যেকটি মানুষের জানা উচিত বাংলা ভাষা কোথা থেকে জন্মলাভ করেছিল। বাংলা ভাষা ও সাহিত্যের উন্নতিকল্পে সকল মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীকে সাহায্য করা এবং সাহিত্যিক উৎকর্ষতা সকলের মধ্যে পরিব্যাপ্ত করাই আমাদের প্রধান উদ্দেশ্য। অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকার জন্য, কেননা আপনাদের আশীর্বাদ এবং অনুপ্রেরণাই আমার আগামী দিনের পথ চলার প্রেরণা হবে। ধন্যবাদ।